বিজিতকে মেরে উচিত শিক্ষা দিল পরশুরাম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিজিতকে মারধর দিতে শুরু করতে থাকে নিশা ডিপার্টমেন্টের লোকেরা। আর অন্যদিকে দেখা যায় বিজিতকে আনতে তটিনী বেরিয়ে পড়ে। আর তার মধ্যেই পরশুরাম ফোন করে বলরামকে বলে তটিনী কিন্তু বেরিয়েছে, হ্যাঁ, ওর ওপরে কড়া নজর রাখ, ও কোথায় যাচ্ছে। এরপরেই বলরাম বলে ওই তো তটিনী বেরিয়ে এসেছে, ঠিক আছে তুই ফোন রাখ, তুই কি আসবি না? তখন পরশুরাম বলে আমি যাচ্ছি, আমি আমার বাহন নিয়ে যাচ্ছি। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই পরশুরাম আর পরশুরামের ডিপার্টমেন্টের লোকেরা ফলো করতে থাকে তটিনীকে। তটিনী গাড়িতে উঠে গেছে। এরপর সেই গাড়িটাকে ফলো করতে থাকে। এর মধ্যেই নিশা বিজিতকে ধরে মারতে থাকে। বিজিত তখন বলে এই একদম গায়ে হাত দেবেন না, হ্যাঁ, গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা বলার মুখে বলুন, না হলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। মেয়ে বলে কিন্তু একেবারে রক্ষে নেই। তখনই নিশা বলে কি করবেন, গায়ে হাত দেবেন? মারুন, আমিও দেখতে চাই যে আপনি কি করে মারতে পারেন। বিজিত বলে টাকা লাগবে? টাকা? কত টাকা লাগবে বলুন, শুধু একবার অ্যামাউন্টটা বলুন, তারপর কি করে পাঠাতে হয় সেই সমস্ত দায়িত্ব আমার। কিন্তু এইভাবে গায়ে হাত দেবেন না, তাহলে কিন্তু আপনারা অন্যায় করবেন। নিশা তখন বলে গায়ে হাত দেবো না তো কি করব। এরপরই পলাশের কাছে ফোন আসে আর ফোন করে বস বলে দেয় যেভাবেই হোক বিজিতকে নিয়ে এখান থেকে বেরোতে হবে। এর মাঝখানে চলে এসেছে তটিনী, আর তটিনী আসা রয়েছে। তখনই এরপরেই ছেলে মেয়েদেরকে নিয়ে আসবে বিজিতকে দিয়ে। তখন পলাশ বলে এ কি তটিনী ম্যাডাম, আপনি এখানে কি করে এলেন? আপনার শরীরের অবস্থা তো একদমই ভালো না। তখন তটিনী বলে আমি এখানে বিজিতকে নিয়ে যেতে এসেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও, কিন্তু বিজিতকে আমি নিয়ে যাব। তখন পলাশ বলে বিজিতকে নিয়ে যাবেন বলে? একটু পরেই প্রেস কনফারেন্স আছে, ওকে নিয়ে বেরোতে হবে, আমাদের স্যার চলে এসেছে এয়ারপোর্টে, তাকে রিসিভ করতে যেতে হবে। কি বলছেনটা কি আপনি? তটিনী বলে হ্যাঁ, সবার আগে আমি একজন মা, আমার বাচ্চারা না খেয়ে রয়েছে, আমার বাচ্চারা আমার কাছে নেই, ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই বিজিতের জন্য। আমি যদি বিজিতকে না নিয়ে যাই তাহলে আমার ছেলেমেয়েরা জীবিত থাকবে না, তাই এইটুকু তো আমাকে করতেই হবে, আমার হচ্ছে কোনো অপশান নেই। তখনই নিশা বলে কিন্তু ম্যাডাম আপনি তো এটা করতে পারেন না, বিজিতকে আপনি এইভাবে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। তখন তটিনী বলে কিচ্ছু করার নেই, আমাকে এই কাজটা করতেই হবে। যদি আমি এই কাজটা না করতে পারি তাহলে অনেক বড় সমস্যা হবে, আমার বাচ্চারা অনেক কষ্ট পাবে, আর সেটা আমি একজন মা হয়ে কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখনই দেখা যায় বিজিতকে নিয়ে এগোতে শুরু করেছে তটিনী, ছিল হাতে বন্দুক। এরপর নিশা বলে ম্যাডাম আপনি যাবেন না, ম্যাডাম আপনি যাবেন না, আমি কিন্তু তাহলে গুলি চালিয়ে দেব। তখন পলাশ বলে নিশা থেমো না, গুলিটা চালাও। কিন্তু নিশা কোনোভাবেই গুলি চালাতে পারে না। নিশা ভাবে সেটা সম্ভব না, আর তটিনী বিজিতকে নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকে। নিশাকে তখন পলাশ বলে কি ব্যাপার, তোমাকে যে আমি বললাম গুলি চালাতে? নিশা বলে ছেড়ে দিন স্যার, যেতে দিন ওকে, ও একজন মা, ঠিকই তো বলেছে, আজকে ওর সন্তানদের এত বড় বিপদ, আর ওই মা কিছু করবে না, যে কিনা তটিনী ব্যানার্জির মতন একজন মা। আমি বলি কি ম্যাডামের ওপর একটু ভরসা রাখুন, ম্যাডাম ঠিক ব্যবস্থা করবেই, শুধু একটু ভরসা। এরপর তটিনী আস্তে আস্তে বিজিতকে নিয়ে এগোতে থাকে, কিন্তু একটু বেরোতে না বেরোতেই তটিনী অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এটা দেখার পর বিজিত বলে আমি জানতাম এরকম কিছু অবস্থাই হবে, তোমার অবস্থা এত খারাপ আর তুমি নাকি আমাকে নিয়ে যাবে, তাহলেই হয়েছে। এরপরে বিজিত ঠিক করে তটিনীকে শেষ করে দেবে। তখনই চলে এসেছে পরশুরাম। পরশুরাম এসে এমনভাবে টার্গেট করে যে বিজিতের হাত থেকে বন্দুকটা পড়ে যায়, আর তারপরে বিজিতকে মারধর দিতে শুরু করে পরশুরাম। বিজিত তখন বলে গায়ে হাত দেবে না। গায়ে হাত দিচ্ছ কেন? পরশুরাম বলে তোর মতন অমানুষকে মানুষ করতে গেলে গায়ে হাত দেওয়াটা খুবই জরুরি। বলরামকে বলে যা, ওকে নিয়ে যা, কোথায় নিয়ে যেতে হবে আমি বলে দিচ্ছি। এর মাঝখানেই অনেকক্ষণ হয়েছে কবির হসপিটালে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কবিরকে তটিনীর যে বেডে সেই রুমটাতে ঢুকতে দেওয়া হচ্ছে না। কবির তখন বলে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন, কিসের জন্য? আমি যাব আর আমি তটিনী ব্যানার্জির সাথে দেখা করব। তখনই সেই নার্স বলে আরে উনি তো একটু বিশ্রাম নিচ্ছেন, আপনাকে তো আগেও বললাম, আপনি তো দেখছি আমার কোনো কথাই শুনবেন না। এর মধ্যেই তখনই নার্স বলে ঠিক আছে, আপনি যখন শুনবেনই না তো যান। এরপর কবির এসে দেখে সত্যি সত্যি তটিনী রেস্ট নিচ্ছে। তখনই চলে এসেছে পরশুরাম আর বলে কি ব্যাপার, তুমি এখানে কি করতে এসেছো? কবির বলে অনেক কিছুই করতে এসেছি, কিন্তু করতে আর পারলাম কোথায়,
আর আপনার ছেলেমেয়েরা অনেক ঘন্টা হয়ে গেল তারা আমার বাড়িতে রয়েছে। এবার কি করা যায় বলুন তো? তাদেরকে নিয়ে একেবারে শেষ করে দেব? পরশুরাম বলে, ওদের গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে যে তোমার অবস্থা কি হবে তুমি সেটা ভেবে উঠতে পারবে না। কবির তখন বলে, বিজিত কোথায়? বিজিতদা কোথায়? ওকে ছাড়া আমাদের প্রত্যেকের অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে বলরামকে ফোন করে জিজ্ঞেস করে, তোরা বিজিতকে নিয়ে কত দূর এগুলি? বলরাম বলে, এই তো আর কিছুটা গেলেই চলে আসবে, তুই যেখানে বলেছিস সেখানে আমরা নিয়ে যাব, চিন্তা করিস না, আর একটু সময় লাগবে। পরশুরাম বলে, যা করবি তাড়াতাড়ি কর, হাতে সময় বড্ড কম। বলরাম বলে, চিন্তা করিস না, আমরা যাচ্ছি। এর মধ্যেই কবিরকে তাড়িয়ে দেয় হসপিটাল থেকে পরশুরাম। আর তখনই নার্স বলে, আপনি ওনার কে হন? পরশুরাম বলে, আমি ওনার হাজব্যান্ড হই। উনি খুব ব্যথার মধ্যে আছে, তাই না সিস্টার? সিস্টার তখন বলে, তা তো একটু আছেই, ভালোই রয়েছে আর কি, তা নিয়েও মাঝে মধ্যে ম্যাডাম যা কাণ্ড করে আমাদেরই ভয় লেগে যায়। এরপরই তটিনীর কথাই ভাবতে শুরু করে পরশুরাম, যে তটিনী কে, কি ওর আসল পরিচয়, সেটা কবে যে জানা যাবে সেটাই ভাবছিল পরশুরাম নিজেও। এর মাঝখানে দেখা যায় যে পরশুরাম তটিনীর কথা ভেবে হসপিটালে রয়েছে, আর অন্যদিকে বাচ্চাগুলোকে ছাড়িয়ে আনতে যাচ্ছে বিজিত, কারণ বিজিতই গেলে বাচ্চাগুলোকে ছেড়ে দেবে এমনটাই বলা হয়েছিল। তার মধ্যেই স্কুলের প্রিন্সিপাল লহরী ম্যাডাম চলে এসেছে পরশুরামের সাথে কথা বলতে, আর বলে, তোমাকে একটা খবর দেওয়া ছিল। আসলে বারবার করে স্কুলের ল্যান্ডলাইন ফোনে ফোন আসছে, উড়ো ফোন, আর বলছে সরস্বতী পুজোর দিন কিছু একটা ঘটবে, সেই জন্য তোমাকে আমি আগে থেকেই সাবধান করতে এসেছি। তখনই পরশুরাম বলে, চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, সব কিছু হওয়ার আগে আমি ঠিক আটকে দেব, এটুকু ভরসা আমি আপনাকে দিতে পারি। আর এটা শোনার পর ম্যাডামও একটু নিশ্চিন্ত হয়ে যায়।